আগের দিনের ক্লাসে মানে 21B যে ছিল তাতে ছন্দের যে প্রাথমিক যে নিয়মকানুন সেগুলো ছিল, এবং একটি ছন্দ যে নোট 10 নম্বরে সেটা ছিল চিত্রকলা। তো মোটামুটি ওটা আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কী আছে, কীভাবে লিখতে হবে ইত্যাদি। তোমাদের মধ্যে অনেকে হোমওয়ার্ক করে পাঠিয়েছো, মানে ছন্দ লিখে। তার মধ্যে একটা জিনিস প্রায় অধিকাংশেরই ভুল হচ্ছে, সেটা হচ্ছে হাইফেন নিয়ে। তো ওটা হাইফেনের ব্যাপারটা আমি ক্লাসেও বলেছিলাম, যেটা খেয়াল রাখবে, কেননা এখানে যেমন এই যে মো মো গো গো বিদ্যুৎমালা বলা হয়েছে, মো একটা শব্দ, গো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা বিদ্যুৎমালা আর একটা শব্দ, মোট 5টা ওয়ার্ড আছে। এখন এইগুলো যদি এইখানে হাইফেনটা দেয়া না হতো, তাহলেই নিচের যে লঘুগুরুর যে সাইনগুলো বসাতে অসুবিধা হতো, এই জন্য হাইফেনটা দেওয়া হয়েছে। এছাড়া অক্ষরগুলো স্পষ্ট বোঝা যাবে। 8 অক্ষরের যে অনুষ্টুপ ছন্দ, 8খানা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে সিলেবল আছে। তো এই জন্য এইখানে হাইফেন দেওয়া হয়েছে। বিদ্যুৎমালা একটা শব্দ, এইটাকে কেটে বি জু মা লা এইভাবে এটাকে রাখা হয়েছে। সুতরাং হাইফেনগুলো এইখানে বসছে, এইটাকে আমরা সেপারেট করছি। এটা কখনোই এরকম মো মো গো গো এই রকম লেখা হবে না। তো এটা এরকম ভুল কেন হচ্ছে আমি জানি না, এটা আমি ক্লাসে বলেও দিয়েছিলাম। বিগত ব্যাচগুলোতেও এই ধরনের ভুল হয়েছে। আমি ভাবছি যে এখানে হাইফেনগুলো তুলে দিলে ভালো হয়। তো এটা খেয়াল রাখবে। সিমিলার এইখানেও তাই, বিদ্যুৎমালা সংখ্যা সঙ্গে একটা ওয়ার্ড, জো হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, এই জন্য এইটাকে ভেঙে দেখানো হয়েছে। তার মানে এই নয় সবগুলোতেই হাইফেন দিতে হবে। আর দেবায়নের খাতা দেখলাম তুমি তো বাংলাটাও লিখে দিয়েছো। বাংলাটা এখানে অভিপ্রেত না, এটা শুধু পালিটা লিখতে হবে। যাই হোক, খাতা সব এখনো দেখা হয়নি। তো এখানে ক্লাস আজকে শুরু করছি। তো অনুষ্ঠুপ ছন্দে অর্থ অক্ষরাসন্ধি। অনুষ্ঠুপ ছন্দে 8টি অক্ষর আছে। এতস্মিন অন্তর্গতম, এর মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ। সমবৃত্ত ছন্দ হলো বিদ্যুৎমালা, বিদ্যুৎমালা বাংলা করলে দাঁড়াবে। ভদন্ত সংরক্ষিত, ভদন্ত সংরক্ষিত বৃত্তদয় গ্রন্থস্য তৃতীয় পরিচ্ছেদে, বৃত্তদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযং অদবি এর সংজ্ঞা দিয়েছেন মো মো গো গো বিদ্যুৎমালা। স্ক্যান করলে দেখা যাবে প্রত্যেকটা গুরু। এই জন্য মগণ মগণ গো গো এইটা অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে টাইপে ঠিকঠাক রাখাটা খুব মুশকিল, কিন্তু লেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা থাকে। এই জায়গাটাতেই মগণটাকে ধরাতে হবে। এইখানে মগণ, এইখানে গো, এখানে গো, এইভাবে। এটা প্রায় অনেকটা হয়েছে, মানে এখানে স্পেসটারও বেশি দিতে, এটা একেবারে নিচে নিচে চলে আসে। যাই হোক, ওটা চেষ্টা করবে। আর একটা কে দেখলাম, রোমিও মোল্লা বোধহয়, এইটাকে আবার লিখে দিয়েছে। মানে এই যে মো মো গো গো বিদ্যুৎমালা বা এখানে ছন্দের এক্সাম্পলের নিচে যেটা ব্যাখ্যা করা হয়েছে, এইটাকেও লিখে দিয়েছে। এটা আমি বলেছিলাম থার্ড ব্র্যাকেটে যেটা থাকবে সেটা নোটের অংশ নয়। বাংলা অনুবাদগুলো দেখো থার্ড ব্র্যাকেটে আছে, সুতরাং এইটা মেন নোটে লেখা হবে না, এটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। সিমিলারলি এইটাও হচ্ছে তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। এইখানটাও তাই, এটা লেখা হবে না, এটা নোটের কোনো অংশ না, এক্সপ্লানেশন। মো মো গো গো বিদ্যুৎমালা মোটামুটি খুব স্পষ্ট বোঝাই যাচ্ছে যে মগণ মগণ গুরু অক্ষর আর গুরু অক্ষর। মগণ সর্বগুরু আর দুটো এক্সট্রা গুরু হচ্ছে। তো এইভাবে 8খানা অক্ষরই গুরু হচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎমালা। ব্যাখ্যায় বলা হচ্ছে অশ্ব অর্থ, এর অর্থ হলো যস্য সমবৃত্তস্য, যে সমবৃত্তের প্রত্যেক পাদেশু প্রত্যেক পাদগুলিতে দ্বে মগণা চ দ্বে গরু অক্ষরা সন্ধি, 2টি মগণ এবং 2টি গুরু অক্ষর আছে। তম সমবৃত্তং, সেই সমবৃত্তকে বিদ্যুৎমালা তীর উচ্চতি, তাকে বিদ্যুৎমালা বলা হয়।
এই জায়গাগুলোতে আমি আগের দিনে ক্লাসে বোধহয় কিছুটা বলেছিলাম যে কিছুটা চেঞ্জ করতে পারলে করতে পারো। হ্যাঁ, আরেকটি গুরুতর বিষয়, চেঞ্জ করার ব্যাপারটা এইখানেই যে চেঞ্জ করবে সেই জন্য আমি ঠিক বলছি না। এটার উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে পালিতে নিজেরা একটু লেখার একটা হাত তৈরি করা। তো আমার খুব একটা খেয়াল হচ্ছে না যে কেউ নতুন লিখেছে বলে, তবে বোধহয় একজন বা আধজন হয়তো লিখেছিল। যেমন এখানে বলেছিলাম যে তস্য সমভূতস্য বিদ্যুমালাতি সংজ্ঞাহতি, এরকম হয়তো লেখা যায়। ভ্যারিয়েশন কিছু কিছু আমি বলেছিলাম আগের দিনে, এটা বোধহয় লেখাও আছে এখানে। এই সন্ধির জায়গায় ভবন্তি ইত্যাদি লেখা যায়, এইরকম কিছুটা আমি বলেছিলাম। এই যে উত্তাহতি, ভাসিতাহতি ইত্যাদি, এগুলো টুকটাক অভ্যাস করতে পারো, বা নিজেদেরও যদি মনে হয় বাংলায় এটা লিখলে মানে বাক্যটাকে দিয়ে পালি করার চেষ্টা করতে পারো। আচ্ছা, এই হলো। এবারে এক্সাম্পল হচ্ছে বিদ্যুমালা সংযোগ বৃত্তারিত্বা কীর্তিশব্দম নাদং কাশী সিংহসেব দেবা মচ্চা তং পূজেন্দি। তো এইটার এই গদ্যরূপ করে অনুবাদ দেওয়া আছে। বিদ্যুমালা সংকাশন, বিদ্যুৎ মালার মতন, বিদ্যুৎ যখন ছড়িয়ে পড়ে সেই রকমভাবে, মানে অতি দ্রুত। ইয়ো যিনি কীর্তিশব্দম, কীর্তি শব্দ। কীর্তিশব্দ শব্দটা পালিতে ব্যবহার হয় অনেক ক্ষেত্রে, তো মানে খ্যাতি অর্থে। কীর্তি শব্দ বিস্তারেত্তা, বিস্তার করে। ক্রিয়াপদ যে আছে, আমি বলেছিলাম যে পালি নাউনগুলো প্রায় বাংলার সাথে মিলে যাবে। যেমন বিদ্যুৎমালা, বিদ্যুৎমালা। সংকাশ শব্দটা এখানে লেখা হয়নি, সংকাশ মানে মতো। এরপরে যখন অলঙ্কারের নোটগুলো পড়বে সেখানে এই জায়গায় জায়গায় সংকাশ শব্দটা ব্যবহার আছে। অফলাইন ব্যাচটা একটু আগে চলছে, ওদের অলঙ্কারের বোধহয় শেষ হয়ে গেল নাকি, মানে হ্যাঁ শেষ হয়ে গেছে ক্লাসগুলো। যাই হোক, তো ইয়ো কীর্তি শব্দম, যিনি কীর্তি শব্দ। তো এইখানে কীর্তি এবং শব্দ মানে বোঝা যাচ্ছে, কিন্তু বৃত্তারেত্বা যে আছে ক্রিয়াপদ, ক্রিয়াপদের ক্ষেত্রে একটুখানি মানে ওয়ার্ডগুলো অ্যাজিউম করে এগুলোকে ভাবতে হবে। যেমন বৃত্তার শব্দটা হচ্ছে বিস্তার, ওই বিস্তারের থেকে এইটি সিমিলার, মানে অ্যাকচুয়ালি বৃত্তারেতি হচ্ছে ক্রিয়া এইরকম হবে, কিন্তু এইটি বিস্তারের সঙ্গে লিঙ্ক পাওয়া যাচ্ছে, এইভাবে মনে রাখতে হবে বিস্তার করে। নাদং কাশী, নাদ হচ্ছে নিনাদ, উচ্চ শব্দ। কাশী মানে করেছিলেন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের যে পুরীর যে ক্লাস ছিল, পুরী এ, মানে যেখানে এক্সট্রা কিছু ধাতুরূপের ফরমেশন বলা হয়েছিল, সেইখানে দেখতে ছিল একটা যে অতীতকাল, একটা অকাশী, অহসী, এই ধরনের একটা অতীতকাল ছিল। এইটা হচ্ছে ক্রি যে ধাতু, মানে কর যে ধাতু আছে, অকরই হয়, তার একটা ভ্যারিয়েন্ট, বা বিশেষত পোয়েটিক ভার্সন হচ্ছে অকাশী হয়। এবার অকাশী অতীতকালে জানো যে অটা হচ্ছে অপশনাল হয়, অ রাখাও যায়, নাও রাখা যায়, করি অকরি, ভবি অভবি। আর ছয়হস্যইটা দীর্ঘই হয়, এটা তোমাদের ক্লাসে ছিল। ভবি ভবি দীর্ঘই হচ্ছে, তো সুতরাং এই কাশী মানে পড়েছিলেন, মানে অপরই বলা যায়। কীরকম সিংহস্য ইব, সিংহের মতো। দেবা মৎস্যা, দেবতারা, এবং মর্ত মানে হচ্ছে মানুষ, যে মর্তবাসী। জেনারেলি এটা মর্ত শব্দটার অর্থ হচ্ছে মরণশীল, মর্টাল, তো মানুষের এটা প্রতিশব্দ। তং পূজেন্তি, তাকে পূজা করে। এটার ভাবার্থ যদি বলা হয় বেসিক্যালি, যে যিনি অতি দ্রুত নিজের খ্যাতি বিস্তার করেছিলেন, সেটা হচ্ছে কি বিদ্যুৎ মালার মতো। বিদ্যুৎ যেমন ছড়িয়ে পড়ে, তেমন অতি দ্রুত যার কীর্তি ছড়িয়ে পড়েছিল, বা যিনি বিস্তার করেছেন নিজের কীর্তি, তিনি সিংহের মতো নিনাদ করেছেন। সিংহের মতো নিনাদের বিষয় হলো যে বুদ্ধের যে উপদেশ, সেইটি কিছু ক্ষেত্রে সিংহনাদের সাথে তুলনা করা হয়েছে। সিংহ যেমন গর্জন করে, সিংহ নির্ভীক, মানে সিংহ কোনো অন্য পশুকে ভয় পায় না, বরং সিংহের ডাক শুনলে অন্য পশুরা ভয় পায়। তো সেই রকমভাবে যে তিনি যে
ধর্মতত্ত্ব বলছেন সেইটি যে সেই রকম নির্ভীকভাবে বা ভয় রহিত হিসেবে তিনি যে বলছেন সেই অর্থে সিংহনাদ উপমা দেয়া হয়। এবং মধ্যম নিকায়ে সূত্রপিটকের যে মধ্যম নিকায় আছে সেখানে দুটো সূত্রই আছে সিংহনাদ সূত্র বলে, মহাসিংহনাদ সূত্র, তুল্য সিংহনাদ সূত্র। মানে সেইখানে গিয়ে তার ওই উপদেশকে সিংহনাদের সাথে তুলনা করা হয়েছে। এটি প্রসিদ্ধ একটি উপমা। আর দেবতারা, মর্তবাসীরা বা মানুষেরা তাকে পূজা করে। এই যে একটি সরল অর্থ। এই হলো। এবারে এরপরে আছে দোধক। তো দোধক হচ্ছে আরেকটু 2 অক্ষর বেশি ছন্দ, মানে 2 না 3 অক্ষর হচ্ছে ত্রিষ্টুপ। তো তুর্থব ছন্দে, ত্রিষ্টুপ ছন্দে একাদশ অক্ষরাসন্তি, 11 অক্ষর আছে। এতস্মিং অন্তর্গতং, এর অন্তর্গত সমবুত্ত ছন্দ দোধকং। এইখানে একটা অনুস্বার হবে। দোধক হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। পরে আরেকটি ছন্দ আছে তোটক, সেটাও তোটকং হবে। এইটি শুধরে নেবে, একটা অনুস্বার অ্যাড হবে। তো বদন্ত সংরক্ষিত বুদ্ধদয় গ্রন্থস্য ততীয় পরিচ্ছেদে অশ্বসংযম মদাদি। বদন্ত সংরক্ষিত বৃত্তদয় গ্রন্থের 3য় পরিচ্ছেদে সংজ্ঞা দিয়েছে দোধকমিচ্ছতি চে ভব ভা গা। এইখানে খেয়াল রাখবে, এই দোধকমিচ্ছতি একটা শব্দ, চে দ্বিতীয় শব্দ, ভ ভ ভা তৃতীয় শব্দ, গা হচ্ছে চতুর্থ শব্দ। একটা শব্দকে ভেঙে লেখা হবে, কিন্তু দুটোর 1 নাম্বার শব্দ 2 নাম্বার শব্দের মাঝখানে কোনো হাইফেন হবে না। মানে তি আর চে এর মাঝখানে হাইফেন হবে না, চে ভয়ের মাঝে হাইফেন হবে না, ভা গায়ের মাঝে হাইফেন হবে না, ভিতরগুলো হচ্ছে। কারণ এইটা অ্যাকচুয়ালি হচ্ছে দোধক মিচ্ছতি, এইটাকে ভেঙে লেখা হয়েছে। তো স্ক্যান করলে এটা দো গুরু, এখানে ছয় ছয় আছে বলে এখানে গুরু, বাকি দুটো লঘু আছে। চে গুরু, ভ ভ লঘু লঘু, ভার গা হচ্ছে পুনরায় গুরু। আদি গুরু ভবন, আদি গুরু ভবন, আদি গুরু ভবন, গুরু গুরু। এইখানে যে লেখাটা আছে এইটা কিন্তু পালিতে, কেননা নোটটা আমরা লিখছি পালি ভাষাতে, এই জন্য ভবনটাকে আমরা ভবন বলছি, একটা ভবন। মানে বাংলায় লিখলে আমাদের যেমন গ্র্যাজুয়েশনে এই নোটগুলো বাংলায় লিখতে হতো, তো আমরা এখানে এরকম ভবন লিখে দিতাম, ভবন ভবন, এখানে গুরু গুরু ইত্যাদি। কিন্তু যেহেতু পালিতে হচ্ছে, এখানে গুরুও কেউ লিখতে পারে, কোনো সমস্যা নেই। গো লেখা হয়েছে কেননা এখানে গুরু লিখলে এইটুকু তো জায়গা, মানে এই দুটো অক্ষর, এখানে গুরু লিখলে ধরানো মুশকিল, ওই জন্য গো লেখা হয়েছে। কিন্তু পালিতে এখানে ভবন না লিখে লেখা হচ্ছে ভগন। তো এই হলো। এবারে অর্থর এইখানে থার্ড ব্র্যাকেটে এই দোধকম ইচ্ছতি চে ভব ভাগা, এটার অর্থ বলা হয়েছে। বলছে দোধকম ইচ্ছতি, দোধককে ইচ্ছা করা হয়, চে মানে যদি, ভ ভ ভা মানে 3টি ভগন, ও গা 2টি গুরু অক্ষর থাকে। গো গা একটা গুরু অক্ষর, অনেকগুলো গুরু অক্ষর। এই হলো এই সূত্রর অর্থ, এবং সেইটি এই ছন্দেই লেখা আছে। অশ্ব অর্থ, এর অর্থ হচ্ছে যশ সমবৃত্তস্য প্রত্যেক পাদেশু, যে সমবৃত্তের প্রত্যেক পাদে তয় ভগনাচ দ্বে গরু অক্ষরা সন্ধি, 3টি ভগন ও 2টি গুরু অক্ষর আছে। তং সমবৃত্তম দোধকমটি উচ্চতি, সেই সমবৃত্তকে দোধক বলা হয়। এবারে এক্সাম্পল আছে। এইখানে ওই দোধকম ইচ্ছতি চেয়ে ভাগা, ওইটার একটা অংশ নিয়ে এইখানটা বানানো হয়েছে যে দোধকম ইচ্ছতি। তো যাই হোক, কিন্তু এটার অর্থ আলাদা হচ্ছে। ইচ্ছিত দোধকমিচ্ছতি কস্মা येन জিতাতসি না অবশেষা পত্ত বিমুখ তিলোক থুতোয় তং নম শক্য কুলস্বব তংসম। এইরকম হচ্ছে। এটা আমি পরে ভাবছি তোমাদের একটা ভয়েস মেসেজ বা একটা যাই হোক করে শুধু উচ্চারণটা দিয়ে দেবো,
ওইটা অভ্যাস করলে ছন্দবদ্ধ উচ্চারণ মুখস্থ রাখতে অনেকটা সুবিধা হয়। বা আগের ব্যাচের বোধ হয় এরকম একটা ক্লাস আমি করেছিলাম যেটায় উচ্চারণটা বলে দেওয়া ছিল। যাই হোক, আচ্ছা এবার এর অর্থটা নিচে যে ভেঙে দেয়া আছে এইখানটা দেখবে। আচ্ছা, ইচ্ছিত দো আর ইধ এইটা সন্ধিবদ্ধ হয়ে ইটা কেটেছে উপরের এতে, মানে সন্ধিতে এই ইটা বাদ গিয়েছে, ইচ্ছিত দো ধ এইভাবে অক্ষরটা বিন্যাস হচ্ছে। ইচ্ছিত দো মানে হচ্ছে যিনি মানে শারদা মানে কি, যিনি সার দান করেন তিনি শারদ, আর স্ত্রীলিঙ্গে শারদা। আরও এরকম যে ভয়দ এইরকম হয়, মানে ঠিক মনেও আসছে না। মানে দ মানে হচ্ছে যে দান করে তিনি হচ্ছেন দ হিসেবে হয়, যেমন পঙ্কে জন্ম হলে পঙ্কজ এরকম শব্দ হয়। তো ইচ্ছিত দ মানে ইচ্ছিত বিষয়কে যিনি দান করেন তিনি হলেন ইচ্ছিত দ। ভয়প্রদ বললে যে ভয় প্রদান করে সে ভয়প্রদ, সুখপ্রদ যে সুখ প্রদান করে, এইরকম ভাবে ইচ্ছিত যিনি দান করেন তিনি ইচ্ছিত। এতে একজন যখন হচ্ছে তখন ইচ্ছিত দো, অনেকজন ইচ্ছিত দা, ইচ্ছিত দম, ইচ্ছিত দে, ইচ্ছিত দে, এইভাবে চলছে শব্দ। তো যিনি ইচ্ছিত বা প্রার্থনা অনুরূপ বিষয়ে দান করেন, ইহলোকে তিনি কং কাকে ইচ্ছতি, কাকে চাইবেন বা কি চাইবেনও বলা যায়, কি বস্তু তিনি চাইবেন। যার কাছে প্রার্থনা করলেই যিনি সব দিতে পারেন তিনি আবার কার থেকে কি চাইবেন। কসমা কেন চাইবেন, কসমাটা এখানে যে যে শব্দ ছিল সর্বনাম বা কিং শব্দ তার পঞ্চমী রূপ হচ্ছে, কিন্তু কসমা অর্থাৎ কি কারণে চাই এই অর্থটা বোঝাচ্ছে, কি কারণে কি হেতু। পঞ্চমী বিভক্তিতে কোনো কোনো ক্ষেত্রে কারণ অর্থে প্রয়োগ হয়। ইয়ে না যার দ্বারা জিত হয়েছে, তসিনা অবশেষ। তসিনা হচ্ছে তৃষ্ণা, অবশেষ মানে হচ্ছে অবশিষ্ট সকল তৃষ্ণা যার দ্বারা জিত হয়েছে, মানে হু হ্যাভ কনকার্ড অল ডিজায়ার্স, বা অবশেষ বললে রেস্ট বা রিমেইনিং এরকমও অনুবাদ করা যায়। তো অবশিষ্ট সকল তৃষ্ণা যিনি জয় করেছেন বা যার দ্বারা জিত হয়েছে, প্যাসিভ ভয়েসে এটা বলা হচ্ছে। পত্ত বিমোক্ষ, পত্ত মানে হচ্ছে প্রাপ্ত, বিমোক্ষ যিনি বিমোক্ষ প্রাপ্ত হয়েছেন মানে মুক্তি, মোক্ষ বিমোক্ষ সমার্থক শব্দ, যিনি মোক্ষ লাভ করেছেন বা যার মোক্ষ প্রাপ্তি হয়েছে। তিলক থুতইয়, তিলক মানে হচ্ছে ত্রিলোক, আর স্তুত, স্তুতি মানে জানো স্তুতি স্তব করা, বন্দনা করা, বন্দনা বা প্রশংসা করা। ত্রিলোকে যিনি স্তুত মানে ত্রিলোকে যিনি বন্দিত বা ত্রিলোকে যার স্তব করা হয় তিন লোকে, তং তাকে নম প্রণাম করে। এই নমটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, হচ্ছে পঞ্চমী মধ্যম পুরুষের এক বচন। নমতু নমন্তু, নম নমাহি নমথ, আর নমামি নম প্রণাম করা অর্থে বোঝাচ্ছে। তো তাকে প্রণাম করো যিনি হচ্ছেন সক্রিয় কুলস্য অবতংশ। মেন যে ছন্দবদ্ধ আছে সেখানে সক্রিয় কুলস্য অবতংশম সন্ধিবদ্ধ এই অটা কেটেছে। পালি সন্ধি একটু বাংলা থেকে অনেকটাই আলাদা হয়। তো সক্রিয় কুলস অবতংশম এইরকম হচ্ছে। শাক্যকুলের তিনি হচ্ছেন অবতংশ, মানে হচ্ছে মস্তকের অলঙ্কার। অ্যাকচুয়ালি অবতংশ শব্দটার অর্থ হয় মালা, মাথায় যে মালা পরে সেইটিকে অবতংশ বলে। এরকম অনেক রকম আছে, হাতে পরার মালা, গলায় পরার মালা ইত্যাদি ইত্যাদি। তো পার্টিকুলার মাথায় যে মালা পরা হয় সেইটি হচ্ছে অবতংশ বলা হয়। তো ওই মানে যিনি শাক্যকুলের মানে মস্তকের অলঙ্কারের মতন, এই যে উপমা দেয়া হচ্ছে। আচ্ছা, এইটা একটা বলা হলো। এখানে আরেকটি বলার, এইটি ছন্দবদ্ধ শ্লোক যেহেতু আছে সেইখানে যাই হোক কাব্য টাব্য যখন হয় সেখানে একটু বড় বড় শব্দ হয়, একটু কঠিন শব্দ হয়।
কঠিন শব্দ নয়, অর্থ এখানে দেয়া আছে, কিন্তু বড় শব্দগুলোর সমস্যা হলো উচ্চারণে গড়বড় হয়। উচ্চারণের ভুলের জন্য বানানগুলো, এটা তো তোমরা আশা করি বুঝেছো, এবং পালি নোটগুলো লিখতে গিয়ে এটা আরও বুঝতে পারবে। তো আপাতত এইগুলো খুব একটা ভুল আমি দেখছি না, কিন্তু হয়, ভালোই ভুল হয় বানানো। তো সে চেষ্টা করবে উচ্চারণটা ঠিকঠাক রাখার। আর একটা হচ্ছে উচ্চারণ কেটে কেটে করতে হয়, একবারে এইটা হবে না। তো ধরো এই যে এইখানটা আছে, এটা ধরো পত্ত বিমুখ তিল তিলক থুত যোগ। তো এইভাবে স্ল্যাশ দিয়ে দিতে পারো। আমি নিজে যখন পড়াশোনা করেছিলাম তখন ওই পদ্ধতি ব্যবহার করতাম। এইটা একটা পদ্ধতি। পত্ত বিমুখ মানে যতটা অ্যাজামশন করা যাচ্ছে বা ওয়ার্ডটা রেকগনাইজ করা যাচ্ছে সেই অনুযায়ী ভাঙতে হয় সব। পত্ত বিমুখ তিলক থুত যোগ, এইটা। এখানে যেমন তং নম শক্য পুলস্য বতংসম, এইরকম। কিন্তু লেখার সময় কিন্তু পদচ্ছেদ, মানে ওয়ার্ডের যে সেপারেশন যেটা, সেটাকে পদচ্ছেদ বলে। পদচ্ছেদ যেটা, সেটা ঠিকঠাক করতে হবে। মানে এইখানে তং নম, এটাকে এক, বা ধরো তং নম একসাথে উচ্চারণ করা হচ্ছে বলে কেউ লিখে দিল তং নম, মানে এটা একটা ওয়ার্ড লিখলো, তারপরে লিখলো শক্য, এখানে পদ মানে ছাড় দিয়ে পুলস্য, আর এখানে ছাড় দিয়ে বতংসম। এইটা হবে না। এইটা কিন্তু লেখার সময় যথারীতি তং নম শক্য পুলস্য বতংসম, মানে এইটা একটা ওয়ার্ড, এইটা দ্বিতীয় ওয়ার্ড, এইটা গোটাটা একটা ওয়ার্ডের হিসেবে একই মাত্রায় লেখা হবে, এটা কোনো মাঝে ছেদ হবে না। এইটি খেয়াল রাখবে। তো এইটা একটা পদ্ধতি, যে পসিবল যে শব্দগুলো অ্যাজামশন যতখানি হচ্ছে সেই অনুযায়ী এটাকে ভাঙা। আরেকটি পদ্ধতি হলো, সেটা আরও সরল, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেবেল হিসেবে মনে রাখতে পারো। যেমন বেসিক্যালি এটা যেহেতু 11 অক্ষরের ছন্দ, তো 11টা সিলেবেল হবে। এখানটা মুছে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে পদ ত বি মুখ খ তি লো ক থু তো ইয়, হলো পদ ত বি মুখ খ তি লো ক থু তো ইয়। এইভাবে ভেঙে নেওয়া যায়। শক্য পুলস্য বতংস যখন আছে, শক্য পুলস্য বতংসম, শক্য পুলস্য বতংসম। নিয়ম হচ্ছে যে ওই মাঝে কিছুটা কেটেই উচ্চারণ করো, বা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল অক্ষর নিয়েই বলো। প্রথম হচ্ছে ধীরে সুস্থে উচ্চারণ করতে হয়, তারপর ওটাকে স্পিড বাড়াতে হয়। শক্য পুলস্য বতংসম, শক্য পুলস্য বতংসম। আর দ্রুত বলে শক্য পুলস্য বতংসম, এইরকম। এটা কিন্তু অভ্যাস করতে হবে। পত্ত বিমুখ তিলোক থুতোয় তং নম শক্য পুলস্য বতংসম, এটা একবারে আসবে না, ভেঙে ভেঙে করতে হবে। পদ্ধতিটি বলে দিলাম, এইভাবে যখন যেখানটা আটকাবে উচ্চারণ সেখানটা দেখে নিতে হবে। নেক্সট যেটা আছে বলছি, ইন্দবংশা। জগতি ছন্দে দ্বাদশ অক্ষরা সন্তি, জগতি ছন্দে 12 অক্ষর থাকে, দ্বাদশ। এতস্মিন অন্তর্গতম সমবৃত্ত ছন্দ ইন্দবংশা, এর মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ ইন্দবংশা। বদন্ত সংকরক্ষিতেন ভূত্তদয় গ্রন্থস্য তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযম অদধি। বদন্ত সংরক্ষিত, আমি তেনও বললাম। বদন্ত সংরক্ষিত ভূত্তদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে সংজ্ঞা দিয়েছেন, সা ইন্দবংশা খলু যথ তা জরা। এইখানেও হাইফেনগুলো খেয়াল করবে, সব একবারে হাইফেন দেবে না। এইটা একটা ওয়ার্ড, ইন্দবংশা সেকেন্ড ওয়ার্ড, খলু তৃতীয় ওয়ার্ড, যথ চতুর্থ ওয়ার্ড, তা পঞ্চম ওয়ার্ড, জরা ষষ্ঠ ওয়ার্ড। তো যথারীতি তগন তগন জগন রগন এইটা হচ্ছে। এইখানে থার্ড ব্র্যাকেট এইটা দেয়া হয়নি, যাই হোক এটা নোটের অংশ নয়, এইটাকে এক্সপ্লেন করা হচ্ছে। সা হচ্ছে তাহাই ইন্দ্রবংশা ছন্দ, খলু নিশ্চিতভাবে, যত্ত যেখানে, তা দুটি তগন, জরা জগন ও রগন।
এখানে ধরো হন্তি বা ভবন্তি লিখে দিলে এটা একটা পুরো অর্থপূর্ণ বাক্য হয়ে যাবে। সেইটিকেই ইন্দ্রবংশা ছন্দ বলা হয় নিশ্চিতভাবে, যেখানে দুটি তগণ ও জগণ ও রগণ থাকে। এই হলো এবারে অশ্ব অর্থ। এর অর্থ হলো যস্য সমবুদ্ধস্য পচ্ছেক ও পাদেষু, যে সমবৃত্তের প্রত্যেক পাদে দ্বে তগণাচ জগণাচ রগণ চ সন্ধি, দুইটি তগণ জগণ ও রগণ থাকে, তং সমবৃত্তম ইন্দ্রবংশাতি বুঝি, সেই সমবৃত্তকে ইন্দ্রবংশা বলা হয়। এবার এখানে এর এক্সাম্পল দেয়া হয়েছে। অশ্বেব, এখানে ওই হাইফেনগুলো খেয়াল করবে, সব টেনে দিলে হবে না। সে তোমরা আরেকটি কার্য করতে পারো, সেটা হলো ওই হাইফেন ছাড়া লিখে, মানে হাতে লিখতে গেলে স্ক্যানের অক্ষরগুলো বসানোটা খুব একটা অসুবিধা নয়। মানে এটাকে এইভাবে লিখবে, অশ্বেব পল্লঙ্ক বড়স্ব কারণা, 1 2 3 তিনটে ওয়ার্ড হচ্ছে, আর মাঝখানে কোনো গ্যাপ হবে না, মানে হাইফেন ছাড়া একবারে লিখতে পারো। এবার এখানে স্ক্যানের যথারীতি এইগুলো লিখে দিলেই হলো। এইরকম এবার কেটে এখানে তগণ ইত্যাদি এগুলো লিখে দেন। হাইফেনটা না দিলে জায়গাটা একটু সংকুচিত হয়ে যায়, ওই লেখাটা এই জন্যই হাইফেনটা দেয়, আদারওয়াইজ হাইফেনের মানে তাৎপর্য নেই। আচ্ছা, এটার মোটামুটি অর্থ দাঁড়াচ্ছে, আচ্ছা এইখানটা অশ্বে হয়ে গেছে, এটা অশ্ব হবে। অশ্ব এব পল্লঙ্ক বরস্য, অশ্ব মানে হচ্ছে এই, আর পল্লঙ্ক মানে হচ্ছে পর্যঙ্ক বা পালঙ্ক যেটা বলে, সেইটি বাংলায় শব্দ হচ্ছে, তবে এইটি শোবার পালঙ্ক নয়, এইটি মানে বুদ্ধ যে আসনে বসে বোধি লাভ করেছেন সেইটিকে বলা হয়। বোধি পল্লঙ্ক বলে পালিতে। বজ্রাসন বলে, বজ্রাসন পালিতে হবে। এখনো এটা আছে, বুদ্ধগয়াকেও গেলে দেখে, বুদ্ধগয়ার যে মেন টেম্পল মহাবোধি মন্দির, তার পিছন দিকে যে বোধি বৃক্ষ আছে, মানে বুদ্ধগয়ার যে মন্দিরটা এইরকম খুব বিশাল বড় মন্দির, এইরকম অনেকটা দেখতে। যাই হোক, এই মন্দিরের পিছন দিকে হচ্ছে বোধি বৃক্ষ আছে, এই দুটোর মাঝখানে একটা এরকম আসন আছে। আসন মানে ওই পাথরের চাতাল মতন ফুল দিয়ে সাজানো থাকে। এইখানে হচ্ছে বুদ্ধ বসে যে তপস্যা করেছিলেন, বোধি লাভ করেছিলেন, এইটাকে বলা হয় বোধি পল্লঙ্ক বা বজ্রাসন, পালিতে বোধি পল্লঙ্ক বা বজ্রাসনও বলা হচ্ছে। তো সেইটির কথা বলছে, এবং বড় মানে হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পর্যঙ্ক সেই অর্থে, যেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন। তো এই বোধি পর্যঙ্কের কারণেই শীষ অক্ষী মংসানি, এটাকে সন্ধিবদ্ধ হয়ে এইখানে শীষক্ষী মংসানি, আচ্ছা পুরোটা উচ্চারণ করে দিলে শেষে বাংলায় উচ্চারণ করে দিচ্ছি, শীষক্ষী মংসানি চ, শীর্ষ মানে হচ্ছে শীর্ষ, মাথা মস্তক, অক্ষী মানে চক্ষু মাংস, এইগুলো দ্বার শুনব। দ্বার মানে হচ্ছে স্ত্রী, শুনব শব্দটা হচ্ছে, শুনু বলে একটি শব্দ আছে, শুনু মানে হলো সন্তান, আর এটা যেহেতু উকারান্ত শব্দ, বহু বচন শুনব হচ্ছে। যেমন সাধু সাধব, ভিক্ষু ভিক্ষব, উকারান্ত যে পুংলিঙ্গ শব্দ পড়েছিল সেই। তো স্ত্রী পুত্র সকল বললে ভালো হতো, প্লুরাল হচ্ছে। দত্ত্বা দান করে, চিরস্বং চিরকাল, অকরিন্তি দুঃখরংশ, এখানটা অনুবাদটা দেয়া হয়নি কেন, যাই হোক। এখানটা সেকেন্ডটা নতুন করে লিখে নাও তো, অকরিং অতি দুঃখরং এইটা অকরিন্তি দুঃখরং জায়গায় এইটা লিখে দেবে, এখানে সন্ধিটা ছেদ হয়েছে, মানে অকরিং অতি দুঃখরং। অকরিং মানে করেছিলেন,
আর এখানে লেখার জায়গা নেই, মুখে বলছি লিখে নাও। অকরিং মানে ব্র্যাকেটে লেখো আমি করেছিলাম, মানে অকরিং টু অকরিত্ব অকরিং অকরিং, সেই অকরিং মানে আমি করেছিলাম। তারপরে অতি দুঃখরং ব্র্যাকেটে লেখো অতি দুষ্কর। তারপরে শো মানে তিনি। ইন্দ্র বংশ অভিধ্বজ, সন্ধিগত ইন্দ্র বংশ সাহাভিধ্বজ এরকম হচ্ছে। ইন্দ্রের যে বংশ তার ধ্বজার মতন যিনি কি বলো যে সম্মানিত, ইন্দ্র হচ্ছে এখানে মানে উপমা হচ্ছে যে জগতের থেকেও উপরে হচ্ছে স্বর্গ, স্বর্গের রাজা হলো ইন্দ্র, ইন্দ্রের যে পতাকা তো সেইটি হচ্ছে সেই রকম মানে একেবারে হাইয়েস্ট সম্মানিত বিষয় এই রকম তিনি বিচিন্তই চিন্তা করেছিলেন। আচ্ছা, এই হলো এখানে উচ্চারণ হচ্ছে অশ্বেব পল্লঙ্ক বরস্য কারণা শ্রীসখী মংসানি চতার সুনব দত্পা চিরস্বং অকিরিন্তি দুঃকরং সৌইন্দ বংশাবি ধ্বজ বিচিন্তই। আচ্ছা, এই হলো। এরপরে ছন্দ আছে বংশঠা। জগতি ছন্দে, এটাও 12 অক্ষরে, জগতি ছন্দে দ্বাদশ অক্ষরা সন্তি এতস্মি অন্তর্গতম সমভূত ছন্দ বংশঠা। বদন্ত সংরক্ষিত বুদ্ধদায় গ্রন্থস্য তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযম মদাদি। তো ফাইনালি সংজ্ঞাটা কি হচ্ছে, বদন্তি বংশর্থমিদম যথা জরা, এখানে 4টে ওয়ার্ড হচ্ছে, বদন্তি একটা, বংশর্থমিদম যথা জরা। যেটা ভাঙলে দাঁড়াচ্ছে যে বদন্তি হচ্ছে বলেন, বদন্তি কারা বলে বলছে ছান্দসিকারা বলে। এই ছান্দসী কথাটা এখানে উল্লেখ মানে বলে বা বলা হয় এরকম বলছে। ইদং এইটাকে, বংশর্থম এই বংশস্থা ছন্দকে বলে যতা জগন তগন জরা জগন ও রগন বিশিষ্ট, বা বংশস্থা হচ্ছে যত জর এই 4টে গণ। এটা যথারীতি স্ক্যান করলে দেখবে এইরকম এসে যাচ্ছে। অশ্ব অর্থ, এর অর্থ হচ্ছে যস্য সমভূতস্য পচ্ছেক পাদেষু জগনচ তগনচ জগনচ রগনচ সন্তি তম সমভূতম বংশঠাতি উচ্চতে। হলো অর্থ ক্লিয়ার। জগন যত জড় এই গণগুলো থাকলে তাকে বংশঠা বলা হয়। উদাহরণ হচ্ছে, এইটা একটু কঠিন আছে, বিশারদং বাদ কথাতিবর্তিনম তিলোক বজ্যোত মশৈহ সাহিনম অশেষ জ্ঞেয়াবরণ প্রহাইনম নমামি সত্তার মনন্ত গোচরম। এইগুলোই একটা শব্দ, এটা এই দুটো যে আছে পুরো মানে তিলোক বজ্যোত মশৈহ সাহিনম, এইটা একটা শব্দ। এইরকম যদি লিখতে পারো, স্ক্যান করা যাবে, একটু কায়দা করে এখানে বসাতে হবে। তিলোক মশৈহ সাহিনম, ভুল হলো, এটা লঘু হবে। এখানে কেটে এখানে যথারীতি জগন এই যেমন লেখা হয় সেরকম লিখে দেওয়া। এটাও তো অশেষ এই আবরণ পাহাড়িরম এরকম হচ্ছে। এইগুলো কিন্তু এই উচ্চারণের সুবিধার জন্য, যেটা বললাম যে প্রথম পদ্ধতি পসিবল ওয়ার্ডগুলো কেটে নেওয়া, তিলোক বজ্রত মশাইহ সাহিনম অশেষ জ্ঞেয়া বরণ, বা এটাকে অশেষ জ্ঞেয়া বরণ পহাইনম এরকম করা যায়। একবারে হলে ওই অশেষ জ্ঞেয়া বরণ পহাইনম এরকম হচ্ছে। আচ্ছা, অর্থটা হচ্ছে এইখানে থার্ড ব্র্যাকেটটা বসেনি, এইটা কিন্তু নোটের পার্ট না, এটা এক্সট্রা মানে এক্সপ্লেন করা হয়েছে। বলছে বিশারদম, যিনি বিশারদ,
বাদপথ অতিবর্তিনম। বাদ মানে তর্ক, তর্কের পথকে যিনি অতিবর্ততি মানে অতিক্রম করেছেন। তিলক পর্যটন, তিলক মানে ত্রিলোকের যিনি, পর্যট মানে প্রদীপ। পর্যট শব্দ হচ্ছে প্রদ্যোত হয় actually। প্রদ্যুৎ শব্দটা বাংলায় হয়। সিমিলার মানে যেটা দ্যুতি প্রকৃষ্ট রূপে দ্যুতি প্রদান করে, আলো প্রদান করে, সেইটি হচ্ছে প্রদ্যোৎ বা প্রদ্যুৎ। প্রদীপের প্রতিশব্দ অ্যাকচুয়ালি পালিতে প্রদীপের থেকে পর্যট শব্দটা বেশি ব্যবহার হয় প্রদীপ অর্থে। অন্ধকারে বা তৈল পর্যটন ধারে, এরকম একটা কথা আছে, মানে অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করার মতন। অসহ্য সাহীনম, অসহ্য মানে অসহনীয়কে যিনি সহন করেন, অসহনীয় অর্থে এখানে কামনা বাসনা বোঝানো হচ্ছে, তো সেইটি যিনি সহন করেন তিনি অসহ্য সাহী। অশেষ মানে শেষ মানে লাস্ট, আর অশেষ মানে একেবারে লাস্টটাকে অতিক্রম করে, সমস্ত মানে অবশিষ্ট ছাড়া মানে সমস্ত। জ্ঞেয় আবরণম, জ্ঞানের আবরণ। জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞেয় বাংলায় হবে। দুর্গেয় শব্দটা হয়তো অনেকে শুনেছ। অজ্ঞেয় এই শব্দটা শোনা যায়, অজ্ঞেয় বা অ্যাগনস্টিজম এরকম বলা হয়। যাই হোক, দুর্গেয় অজ্ঞেয় যে আছে, এই জ্ঞেয় শব্দটা জ্ঞেয় হচ্ছে, মানে যেটা মানে জ্ঞানের প্রতিশব্দ বলা যায়, যেটা জানা উচিত সেটা হলো জ্ঞেয় বলা হয়। তো জ্ঞানের যে আবরণ সেটা যিনি পহায়নম, যিনি পরিহার করেছেন। পজাহতি বলে একটা ক্রিয়া, পজাহতি পহায়, জিরান্ডে থেকে পহায় বলে একটা ছিল, পরিত্যাগ করে। পহায়নম মানে যিনি পরিত্যাগ করেছেন, ব্যক্তিকে বোঝাচ্ছে। আর অনন্ত গোচরম, যিনি অনন্ত জ্ঞান সম্পন্ন। গোচর মানে জ্ঞান, গোচর শব্দটা হচ্ছে বিষয়ের প্রতিশব্দ, মানে যার মানে বিষয় সাবজেক্ট, যার অনন্ত সাবজেক্ট যার আছে, মানে জ্ঞানের অনন্ত সাবজেক্ট যার জানা আছে, তিনি অনন্ত গোচর। সেই সত্তারং নয়, সত্তা হচ্ছে সত্তর শব্দ, অর্ভাগান্ত যে শব্দ আছে ওইখানে দেখবে আছে এইটা দৃষ্টি। দাতর, দাতর শব্দের সমতুল্য হচ্ছে সত্তর। দাতা, দাতারও দাতারং, সত্তা সত্তারও সত্তারং, মানে শাস্তাকে, শাস্তা মানে হচ্ছে শিক্ষক, এটা বুদ্ধর ক্ষেত্রেই ব্যবহার হয় শব্দটা। তো শাস্তা বা শিক্ষককে আমি প্রণাম করি, নমাম। এই হলো এবারে এখানে তো অর্থ হয়ে গেল, তাহলে এর পরেরটা বলছি, তারপরে তোমাদের এখানে জিজ্ঞাসা করতে হবে। এবার তোটক ছন্দ আছে, তোটক ও জগতী ছন্দে আছে। তো জগতী ছন্দে দ্বাদশ অক্ষরা সন্তি, এতস্মিং অন্তর্গতম সমভূত ছন্দ তোটকং, এখানে অনুস্বার বসে। ভদন্ত সংরক্ষিত বুদ্ধোদয় গ্রন্থস্য তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযম মদদি কি সংজ্ঞা দিয়েছেন? ইথ তোটক মম্বুদি সেহি বিতম। এইখানে তিনটে ওয়ার্ড আছে, ইধ একটা ওয়ার্ড, তোটক মম্বুদি সেহি এইটা একটা ওয়ার্ড, মিতং তৃতীয় ওয়ার্ড। সুতরাং এর ভিতরে ভিতরে হাইফেন বসবে, ধয়ের সাথে তো হাইফেন হবে না, হি এর সাথে নি হাইফেন হবে না, ভিতরে হাইফেন হবে। আচ্ছা, এখানে অর্থ বলছে ইধ, ইধ মানে হচ্ছে এখানে, অর্থাৎ ছন্দশাস্ত্রে। তোটকং, তোটক ছন্দ হলো অম্বুধি সেহি, অম্বুধি মানে সাগর, সাগর এখানে চারটে শব্দকে রিপ্রেজেন্ট করছে, চারটি। সেইহি সগণের দ্বারা, সগণ একটা, সো সা সে সং সে সেন সেহি, মানে একটা সগণ অনেকগুলো সগণ, একটা সগণের দ্বারা অনেকগুলো সগণ, একটা সগণকে অনেকগুলো সগণকে, সেন একটা সগণের দ্বারা, সেইহি অনেকগুলো সগণের দ্বারা। আর এখানে হচ্ছে চত্বারও মানে চারটে সগণের দ্বারা, অর্থে অম্বুদি বলছে, চারের জায়গায় অম্বুদি, চার মানে সাগর শব্দটা দিয়েছে। তো অম্বুদি সেই চারটি সগণের দ্বারা মিতম পরিমিত। তোটক হচ্ছে চারটি সগণের দ্বারা পরিমিত। অশ্ব অর্থ
এর অর্থ হচ্ছে যস্য সমবৃত্তস্য, যে সমবৃত্তের প্রত্যেক পাদেষু প্রত্যেক পাদের চত্বারো সগনা সন্ধি, 4টি সগণ আছে, তং সমবৃত্তম, সেই সমবৃত্তকে তোটকংটি উচ্চতে, যাকে তোটক ছন্দ বলা হয়। এক্সাম্পল আছে দেখো, শত পুঁয়জ লক্ষ নিকং বিরজং গগনুপমধিং দিতি মেরু সমং জলজু পমসি তলসি লয়ুতং পথবি সহনং বনমামিতিরম। এইটাই 4/4 ছন্দে মোটামুটি চলে আসবে। উচ্চারণের এখানে 3টে করে অক্ষর নিয়ে এখানে থামলে উচ্চারণটা সবচেয়ে সুন্দর হবে। মানে শত পুঁয়জ লক্ষ নিকং বিরজং গগনুপমধিং ধিতি মেরু সমং জলজু পমসি তলসি লয়ুতং পথবি সহনং বনমামিজিনম। এইরকমভাবে উচ্চারণটা এইভাবে করলে ঠিক আছে, কিন্তু মাঝখানে পদচ্ছেদটা ঠিকঠাক রাখতে হবে। আর এইটা হলো, আর একটা সহজ উদাহরণ আছে, সেইটি এখানে দেয়া হয়নি। তোটক ছন্দের অনেক উদাহরণই আছে, তো অন্যতম সহজ একটা উদাহরণ আছে, আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে করুণা তরুণী রমণী রমতে হৃদয়ে সততং সতিয়া সহিতা সমুনি সঘন মুনিন বচনে। আচ্ছা, এই পাদগুলো মেনলি গেছে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পাদটা এখানে কেটে যাচ্ছে, এটা একটা লাইনে লিখতে হবে। রমতে রমতে পবরে পবরে। এটা অনেকটা সহজ। শ্লোক লেখার নিয়ম হচ্ছে এই 2 নাম্বার পাদের পর একটা দাঁড়ি, 4 নাম্বারের পর একটা দাঁড়ি। এখানে যদি এটা দেয়া নেই, মানে এই মেরু সমঙের এখানে একটা দাঁড়ি পড়বে, এইখানে 2টো দাঁড়ি পড়বে, এইটা দিলে সবচেয়ে ভালো হয়। এইটা তোটকের আর একটা উদাহরণ। আচ্ছা, করু ন হয়ে গেছে, করু না হবে এটা। তবে গিয়ে দেখো, লঘু লঘু গুরু, লঘু লঘু গুরু, লঘু লঘু গুরু, লঘু লঘু গুরু। করুণা তরুণী রমণী রমতে হৃদয়ে সততং সতিয়া সহিতা সমুনি সদনু মুনিনো বচনে রমতে রমতে পবরে পবনে। আচ্ছা, এই হলো এই শতপুঞ্জ, এটার অর্থটা বলছে শতপুঞ্জ লক্ষণিক, যার মধ্যে শত পুণ্যজ লক্ষণ আছে। পুণ্যজাত হচ্ছে পুণ্য থেকে উৎপন্ন লক্ষণ যারা আছে। বিরজং, যিনি রজ বা কলুষবিহীন। গগন উপম ধিং, গগন মানে আকাশ, আর উপমা মানে হচ্ছে গগনের মতন। ধি মানে তো মেধা বা জ্ঞান বোঝায়, যার জ্ঞান হচ্ছে আকাশের মতন উপমাযুক্ত, মানে আকাশের মতন বিশাল তার জ্ঞান। ধীতি মেরু সমম, ধীতি মানেও ধৃতি বোঝায়, ধৃতি মানে জ্ঞান বোঝায়। জ্ঞান হচ্ছে মেরু সম, মেরু পর্বতের মতন। জলজ উপম শীতল শিলয়ুতম। আচ্ছা, জলজ অর্থে এখানে পদ্মকে বলছে। পদ্মের উপমা মানে পদ্মের মতো, পদ্মের সমান। শীতল শীলযুক্ত, শীল মানে যে শীল, সদাচারযুক্ত যিনি। পথবি সহনম, পথবি মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর মধ্যে যিনি সহনশীল, সেই জিনং প্রণমামি, সেই জিনকে আমি প্রণাম করি। এইটা হচ্ছে করুণা তরুণী রমণী রমতের অর্থ হচ্ছে করুণা মানে করুণা মানে যে কম্প্যাশন, সেইটাকে বলছে তরুণী রমণীর সাথে উদাহরণ মানে দেয়া হয়েছে। মানে করুণা মানে তরুণী রমণীর মতন রমণ করছে কোথায়? হৃদয়ে, হৃদয়েতে সতত সবসময় সতিয়া সহিতা, স্মৃতির সাথে। স্মৃতি মানে হচ্ছে মাইন্ডফুলনেস, এটা ওয়ার্ডটা কোথাও শুনেছো। ওই সম্মা সতী আছে না, সম্যক স্মৃতি, যেটা অষ্টাঙ্গিক মার্গের হচ্ছে
7 নাম্বার যেটা সম্যক স্মৃতি, তারপরে হচ্ছে সম্যক সমাধি। স্মৃতি মানে মাইন্ডফুলনেস বোঝায়, ওটাই সম্যক মানে অষ্টাঙ্গিক মার্গে এসে আছে, এসেটা যখন পড়ানো হবে ওখানে ডিটেলসে বলা হবে। তো স্মৃতির সাথে আর মুনি, তিনি হলেন মুনি। মুনি শব্দটা এখানে দীর্ঘই হয়েছে ছন্দ রক্ষার জন্য। দেখবে তোমাদের যে লিঙ্গুইস্টিক্সের ওই শর্টেনিং অফ ভাওয়েলস বা ওইসব যে ছিল, ওইখানে দেখবে ছিল একখানা যে ছন্দ রক্ষার জন্য অনেক সময় লঘু গুরু মানে হর্ষ দীর্ঘ পরিবর্তন হয়, তো এইখানে হর্ষস্বর দীর্ঘ হয়েছে। স্বধন মানে স্বধন, ধনের সহিত যিনি বর্তমান মানে ধনী, তিনি হলেন মুনি, তিনি হলেন ধনবান। যিনি মুনিনো বচনে, মুনি মানে এখানে এই সেকেন্ড মুনিটা বুদ্ধকে রিপ্রেজেন্ট করছে। মুনিনো মুনিশ মুনির ষষ্ঠী বিভক্তি। মুনির বচনে যিনি রমতে রমতে পবরে পবনে, যিনি সতত আনন্দিত হন। অ্যাকচুয়ালি রমতে শব্দটার মানে রম যে ধাতুর অনেক অর্থ হয়, একটা অর্থ হয় আনন্দিত হওয়া, পালিতে কমনলি আনন্দিত হওয়া অর্থেই বোঝায়। এছাড়া আর একটা অর্থ হয় সেটা হলো ক্রীড়া করা, এবং বিশেষত মানে নারী পুরুষের যে মিলন সেই অর্থে প্রয়োগ হয়। তো আনন্দিত অর্থটাই বেশি পালিতে ব্যবহার হয়। যিনি আনন্দিত হন, পবরে পবনে এখানটা ক্লিয়ার হচ্ছে না। পবন মানে তো বাতাস বোঝায়, এখানটা বোধ হয় কোনো অন্য অর্থ বোঝাচ্ছে। এক্সাম্পল হয়তো আরও আছে, এগুলো আরও টিকা ফিকা, এটা বৃত্তদয়ের যে টিকা আছে সেইখান থেকে এটা সংগৃহীত। এখন টিকারও টিকা থাকে, টিকাটা দেখলে এখানের অর্থগুলো মানে যে উদাহরণগুলো দেয়া হয়েছে সেগুলো আরও এক্সপ্লেন করা থাকে। যাই হোক, মানে দু একটা জায়গায় না বুঝলেও মোটামুটি এটা একটু ছন্দবদ্ধ শ্লোক আছে, মুখস্থ করে মোটামুটি লিখে নিতে পারো। আচ্ছা, এখানে এই পর্যন্ত হলো। আচ্ছা, এরপরে মোটামুটি এগুলো হলো। এবারে 20 নাম্বার যে কোশ্চেন এই জায়গা থেকে আসে, সেখানে এটা একটা কোশ্চেন এখানে হচ্ছে, সেটা হচ্ছে রাইট এ নোট অন বুদ্ধদয় আর রাইট এ নোট অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার্স অফ বুদ্ধদয়। তো বেসিক্যালি বুদ্ধদয় যে গ্রন্থ, যে এইখান থেকে এই মোমো গোগো বিদ্যুমালা এইসবগুলো নেওয়া হয়েছে, সেই গ্রন্থ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আর একটা কোশ্চেন থাকে এই গ্রন্থ কার সম্বন্ধে, যে যিনি লিখেছেন তার সম্বন্ধে, মানে এই যে ভদন্ত সংঘরক্ষী তার থেকে। যাই হোক, ওইটা পরের দিনের ক্লাসে আছে। আজকে বুদ্ধদয়ের যে নোটের সেটা আছে। পালি সাহিত্যে ছন্দ বিষয়ক একমাত্র মূল গ্রন্থ, একমাত্র মূল গ্রন্থ বুদ্ধদয় হচ্ছে বৃত্তদয়। দেখো, আমি বারংবার এটা বৃত্তদয় বলছি। তো যাই হোক, মানে বৃত্তদয় বাংলায় তো বলতে কোনো ব্যাপার নেই, পালির সময় বৃত্তদয় লিখতে হবে। আর অ্যাকচুয়ালি বৃত্ত আর উদয় মিলে শব্দটা তৈরি হচ্ছে। এই গ্রন্থ ভদন্ত সংঘরক্ষিতের দ্বারা রচিত হয়েছে। বৃত্তদয় গ্রন্থে 6টি পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে লঘু গরু পাদ যতি সমবৃত্তাদি সংজ্ঞা সন্ধি। তো বেসিক্যালি লঘু গুরু পাদ যতি সমবৃত্ত ইত্যাদি সংজ্ঞা আছে, যেটা তোমাদের ওই আগের দিনে ক্লাসে যেগুলো হলো, যে কোনটা কাকে বলে। তো সংযোগাদি যদি নিগ্রহীত পরচয়, এরকম সব শ্লোক আছে। বাংলায় যেটা সরল ভাষায় তোমাদের বলা হলো, যে যেটা দীর্ঘ স্বর বা যেটা পরে মানে যুক্তাক্ষর বা অনুস্বার থাকে, বা যেটা একটা পাদের শেষে থাকে, সেইটা গুরু অক্ষর, সেইটারই পালিতে সংজ্ঞা ডেফিনেশন দেওয়া আছে। এরকম সব আছে। পাদয়ীয় চতুর্থাংশ পদচ্ছেদম যথিভাবে, এরকম সব শ্লোক আছে। পাদ হচ্ছে একটা গাথার চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ। পদচ্ছেদকে বলা হয় জ্যোতি। তো এইরকম সব আছে সমবৃত্ত ইত্যাদি সংজ্ঞা প্রথম পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে হচ্ছে অরিয়া গীতি বেতালীয় মত্তা সমাক। এই লেখাটা পালি ছন্দের নাম। আর যা গীতি বৈতালীয় মাত্রা সম,
এইগুলো দেবে কালে ভদ্রে তোমরা হয়তো নামগুলো শুনেছ, বিশেষত বোধহয় সূত্র নিপাতের শর্ট নোটে ছিল, যেখানে আর্যা, কৈতালীয় এইসব ছন্দের প্রয়োগ হয়েছে। অপরবক্ত, পুষ্পিতাগ্রা। পুষ্পিতাগ্রা অপরবক্ত হচ্ছে অর্ধ সমবৃত্ত ছন্দ। আচ্ছা, তো এই সব ইত্যাদি ছন্দানাম লক্ষণানি সন্তি ইত্যাদি ছন্দের লক্ষণ আছে। এইখানে একটা কথা অ্যাড করবে, সেটা হচ্ছে মত্তাবৃত্ত। মত্তাবৃত্ত মানে হচ্ছে মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত একটা স্পেসিফিক ধরনের ছন্দ। তোমাদের মধ্যে কেউ বাংলা স্টুডেন্ট থাকলে দেখবে বাংলায় যে ওই অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এরকম ছন্দ বলা হয়, যেটা টাইম লেন্থের উপরে ভিত্তি করে ছন্দগুলো হয়। তো এই মাত্রাবৃত্ত পালিতে ছন্দ আছে সেইগুলো। এটা তোমাদের পাঠ্য নেই, পাঠ্য আছে সমবৃত্ত ছন্দ, যেটা তৃতীয় পরিচ্ছেদে আছে। তো এই ছন্দগুলি লক্ষণানি সন্ধির লক্ষণ বলা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে সমবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি। তৃতীয় পরিচ্ছেদে সমবৃত্ত ছন্দের লক্ষণ আছে। সমবৃত্ত ছন্দ অলরেডি আমরা অনেকগুলো পড়লাম, চিত্রপদা, বিদ্যুৎমালা ইত্যাদি। এখানে যদি কারোর মনে হয় অ্যাডিশান কিছু করবে, এই যে সমবৃত্ত ছন্দানাম যে আছে এইখানে অ্যাড করবে বিদ্যুৎমালা, আরও 4-5টা নাম লিখে ইত্যাদি ইত্যাদি সমবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি এরকম অ্যাড করতে পারো। চতুর্থ পরিচ্ছেদে অর্ধ সমবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি। চতুর্থ পরিচ্ছেদে অর্ধ সমবৃত্ত ছন্দের লক্ষণ আছে। অর্ধ সমবৃত্ত ছন্দ অলরেডি আমি দুটো নাম বললাম, পুষ্পিতাগ্রা, অপরবক্ত্র। এটা পালিতে হবে কুপ্পিতজ্ঞা। অপরবক্ত ইত্যাদি অর্ধ সমবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি এরকম অ্যাড করতে পারো। পঞ্চম পরিচ্ছেদে বিষমবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি। বিষমবৃত্ত ছন্দ কিরম সব উৎকট নাম আছে, উপর্থিত, পচুপিতা, এরকম মনে পড়ছে না নামগুলো। আর সরলের মধ্যে হচ্ছে পথ্যাবত্ত, বিপুলা, এই দুটো লিখলেও অনেক। পথ্যাবত্ত, বিপুলা ইত্যাদি বিষমাবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি। উপর্থিত পচুপিতা খুব কঠিন নাম, লিখেই দিচ্ছি। এটা হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস ভাবা উচিত, তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সুতরাং মানে যে যতটা এগিয়ে থাকবে তার ততটা লাভ। তো কঠিনটা যে মুখস্থ করে লিখতে পারে, অবভিয়াসলি এখানে হয়তো কেউ লিখলোই না, মানে বিষমবৃত্ত ছন্দানাম লক্ষণানি সন্ধি লিখলো খালি, কেউ হয়তো পথ্যাবর্ত বিপুলা লিখলো, কেউ পথ্যাবর্ত বিপুলা উপস্থিত পচুপিতা এরকম করে লিখলো। তো ডেফিনেটলি তার তো একটু হয় নাম্বার বেশি আসবে, অথবা ইমপ্রেশন তৈরি হবে। তোমাদের এটা অনেকেই বুঝতে পারো না, মানে একটা ক্যাজুয়ালি সব লেখাগুলো লিখে দাও। তো বিষয় হচ্ছে যে ইমপ্রেশনের একটা ব্যাপার আছে। একবার যদি একটা মন জয় করে নেওয়া যায়, তখন সবাই তো মানুষ, একটা বায়াসনেস কাজ করে। তো নাম্বার যেখানে কমে যাওয়ার কথা সেইখানে অতটাও হয় না, তখন মনে হয় একটু নাম্বার দিয়ে দিই এইরকম। তো মনে হতে পারে হয়তো এরকম একটা উপস্থিত প্রতিযোগিতা, কিন্তু এইটা লেখার জন্য যে বেনিফিটটা পাবে না সেটা অনেক বেশি। তো এই যখন যেখানে অ্যাডিশন ইত্যাদির কথা বলা হবে, সেগুলো চেষ্টা করবে করা। আচ্ছা, ষষ্ঠ পরিচ্ছেদে পথ্যার নট্ঠ উদ্বৃত্ত একাদি গোলক্রিয়া সংখ্যা অর্ধয়োগ ইত্যাদি নাম লক্ষণানি সন্ধি। তো ষষ্ঠ পরিচ্ছেদে পথ্যার মানে প্রস্তার, এইগুলো না ছন্দের ক্যালকুলেশন। পিঙ্গলে ছন্দসূত্রের ওই সেই পারমুটেশন কম্বিনেশন যে হয়, বিন্যাস সমবায়, তার অনেক জিনিস এখানে বলা আছে। তো পথ্যার হচ্ছে যে ধরা যাক
দুই অক্ষরের ছন্দ হবে। দুই অক্ষরের ছন্দ কতগুলো ভ্যারিয়েশন হবে? তা আমরা জানি যে লঘু এবং গুরু দুই রকমের ভ্যারিয়েশন আছে। তাহলে শুধু লঘু দিয়ে হতে পারে, শুধু গুরু দিয়ে হতে পারে, প্রথমটা লঘু পরেরটা গুরু হতে পারে, আর প্রথমটা গুরু পরেরটা লঘু হতে পারে। তাহলে 4 রকম ভ্যারিয়েশন তৈরি করা যাচ্ছে। এইটাকে বলে প্রস্তার। দুই অক্ষরের ছন্দের এতগুলো ভ্যারিয়েশন আছে। 3 অক্ষরের ছন্দের যদি ভ্যারিয়েশন করা হয় তাহলে কত রকম হবে? এইটাকে প্রস্তার বলে। তার নিয়ম আছে। নর্থ মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় দেখা গেলো মিসিং হচ্ছে, মানে এইখানের 9 নাম্বারে কীরকম ভ্যারিয়েশন হবে। যা সিরিয়ালি যে চলছে, বড় বড় যখন হবে ধরো 10 অক্ষরের ছন্দ, সে তো প্রচুর ভ্যারিয়েশন হবে। তো তার বলা হলো যে 15 নাম্বার যে ভ্যারিয়েশনটা কীরকম হবে, সেইটা হচ্ছে বলছে নষ্ট, যে 9 নাম্বারের কী প্যাটার্ন হবে সেটা বের করা। উদ্দীষ্ট মানে হচ্ছে যে একটা নর্মাল এরকম একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হলো, এইটা কত নাম্বারে আসবে। উদ্দিষ্ট মানে যেটা ডিক্লেয়ার্ড হয়ে গেছে, বলে দেওয়া হচ্ছে, সেটার নাম্বারিংটা মানে সিরিয়াল নাম্বারটা বের করা। আর এইটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিল, তার ভ্যারিয়েশনটা বের করা। এইটাকে উদ্দিষ্ট করে। নষ্ট আর উদ্দিষ্ট দুটো। একাধিক অলক ক্রিয়া হচ্ছে, ধরো বলা হলো যে এখানে 15 নাম্বার যে ছন্দ ভ্যারিয়েশন হবে, সেটার মধ্যে কতগুলো সেখানে কটা লঘু অক্ষর হবে, কটা গুরু অক্ষর হবে। এই ভ্যারিয়েশনটা হচ্ছে একাধিক গলক ক্রিয়া বলা হয়। সংখ্যার ব্যাপারটা হচ্ছে যে ধরা যাক একটা 10 অক্ষরের ছন্দ, 10 অক্ষরের ছন্দের কতগুলো টোটাল ভ্যারিয়েশন হতে পারে, এটা পিওর ক্যালকুলেশনের বিষয়, সেটাকে সংখ্যা বলছে। অর্ধয়োগের যে শব্দটা আছে, অর্ধ শব্দটার পালিতে একটা অর্থ হয়, মানে টাইম অ্যান্ড স্পেস দুটো, এটা লিখে রাখতে পারো। বাংলায় অর্ধ হয় ধয় ভয় শব্দটা, টাইম এবং স্পেস বোঝায় বা পথ বোঝায় অনেক সময়। বেসিক্যালি এই যখন এখানে এই বসেছে 10 অক্ষরের ছন্দ করতে, 2-3 পাতা হয়তো লাগবে ভ্যারিয়েশনগুলো বের করতে, এই লঘুগুলো। সেকালে তো সেই তালপত্রে লেখা হতো। তো ওইখানে অর্ধয়োগ মনে হচ্ছে কতখানি পেজ লাগবে এইটা লিখতে বসলে, ওই স্পেস কাউন্টিং করা, যে এত অক্ষরের ছন্দ তাহলে এতখানি স্পেস লাগে, সেটা অর্ধয়োগ বলে। এই 6টা জিনিস আছে, এই 6টা জিনিসকে ছকপচ্ছয় বলে। এটা অ্যাড করতে পারো, ইচ্ছাদীনং এখানে অ্যাড করলে ধরো ছকপচ্ছয়, চয়ানং শর্ট প্রত্যয় বাংলা করলে। প্রত্যয় মানে ধরো বিষয় বলা আছে, শর্ট প্রত্যয় 6টি বিষয়, ছকপচ্ছয়ানং লক্ষণানি সন্তি। তো এইটি ষষ্ঠ পরিচ্ছেদে আছে। তারপরে অয়ং গ্রন্থ প্রায়শ, এই গ্রন্থ প্রায়শ কেদার ভট্টস্য উত্তরোধনাকরণ। কেদার ভট্ট সংস্কৃত ছান্দসিক ছিলেন। যারা ছন্দ নিয়ে অভিজ্ঞতা বা গ্রন্থকার তাদের ছান্দসিক বলা হয়, যারা অলঙ্কারে অভিজ্ঞ তাদের আলঙ্কারিক বলা হয়। তো উত্তরোধন নাম সংস্কৃত গ্রন্থ অনুসরিত বা সংস্কৃত গ্রন্থ অনুসরণ করে রচিত হয়েছে। অশ্ব দ্বে টিকা প্রসিদ্ধা, এর 2টি টিকা প্রসিদ্ধ। একটা হচ্ছে সদ্ধর্ময়ান রচিতা, সদ্ধর্ম জ্ঞান রচিত বুদ্ধোদয় পঞ্জিকা বা ছন্দ সারার্থ বিকাশনী, বৃত্তোদয় পঞ্জিকা বা ছন্দ সারার্থ বিকাশনী। আর হচ্ছে বিমলবুদ্ধি রচিতা বচনার্থ জ্যোতিকা, বিমল বুদ্ধি রচিত বচনার্থ জ্যোতিকা চ। এই দুটোই বারবার এরা ছিল, মানে বার্মিস ছিল। এটা এখানে দ্বে-টিকা প্রসিদ্ধা, এখানে ধর একটা বাক্য লিখলে যে এরা, এই যে আমি বললাম এরা মানে বার্মিস ছিল, বার্মাকে পালিতে মরম্য বলে। মানে অ্যাকচুয়ালি ব্রহ্ম, এইটা শব্দটা হচ্ছে বরম্য, বড়ময়ময়। এই বরম্য থেকে পালিত হচ্ছে মরম্য, এই শব্দটা ব্যবহার। উল্টো দিকে ব্রহ্ম যে শব্দটা হচ্ছে, এইটা বার্মিসরা এটাকে লেখে ম্রন্মা।
আমি সব শিখেছি, এই জন্য জানি এইভাবে লেখে। যাই হোক, বাহিনীরা র উচ্চারণ করতে পারে না, র এর জায়গায় ইয় উচ্চারণ করে। তো ম্রনমা যেটা লিখছে, ম্রনমার অ্যাকচুয়াল বার্মিজ প্রোনাউন্সিয়েশন হয় মিয়ানমা। মিয়ানমা ইয় উচ্চারণ হয়, মিয়ানমার থেকে ইংরাজিতে এই জন্য মিয়ানমার থেকে স্পেলিংটা লেখে MY দিয়ে। তো যাই হোক, হ্যাঁ, তো কি লেখা যায়, এরা ব্রহ্মদেশের অধিবাসী ছিলেন। তো এতে মরম্ম দেশস্য, অধিবাসী ছিলেন, ছিলেন মানে ভবিংশ। আমি কিন্তু পড়ানোর সময় অনেক কিছু ইনফরমেশান দিই, এইগুলো আশা করি তোমাদের অনেকে নোট করেও রাখো, সেগুলো কিন্তু পালি নোটেও অ্যাড করা যায়। এগুলো টুকটাক চেষ্টা করবে, এই লাস্টে এটা অ্যাড করতে পারো। বা ধরো কেদার ভট্টর কথা এখানে যে ছান্দসিক বললাম না, তাহলে প্রসিদ্ধ ছান্দসিক কেদার ভট্টের, তাহলে প্রসিদ্ধ ছন্দসিকস্য এরকম লেখা যায়। কেদার ভট্টস্য উত্তররত্নাকরণ নাম সৎকতগ্রন্থ অনুসরিত ইত্যাদি। তো যাই হোক, এই হলো এখানে আর বিমল বুদ্ধি রচিতা বচনর্থ যদিয়া, এই মোটামুটি টিকা দুটো হলো। ঠিক আছে।